আসসালামু আলাইকুম। আজ সোমবার 6 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রভাস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে পুলিশ পরিচয়ে বাংলাদেশিদের সাথে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান। ওমানে অভিনব কায়দায় মাদক পাচার, গাড়ির যন্ত্রাংশ মিলল 95 কেজি তামাক। ইসরায়েল ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেছে বেশ কয়েকজনের। মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে জোর চেষ্টা, কুয়ালালামপুর যাচ্ছে প্রতিনিধি দল। ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে বাংলাদেশি সহ নিখোঁজ 72 জনের মরদেহ উদ্ধার। মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, সাজা শেষে 64 বাংলাদেশি ফিরলেন দেশে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রবাসীদের সর্বস্ব লুটে নিতে ভয়ঙ্কর ফাঁদ ফেলেছে সাইবার অপরাধীরা। খোদ পুলিশের পোশাকে ভিডিও কল করে ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্য হাতে নিচ্ছে এ চক্র। এমনকি নিজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহার করা হচ্ছে ডিপফেক প্রযুক্তির মতো অত্যাধুনিক কৌশল। সম্প্রতি এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়ে অন্য প্রবাসীদের সতর্ক করেছেন এক বাংলাদেশি। এ ঘটনায় ওমান পুলিশের কড়া হুঁশিয়ারি, ভিডিও বা অডিও কলে কোনোভাবেই ব্যক্তিগত তথ্য বা ওটিপি শেয়ার করা যাবে না। একটুখানি অসতর্কতায় ডেকে আনতে পারে বড় সর্বনাশ। ওমানে পুলিশ পরিচয়ে ভিডিও কলে অভিনব প্রতারণার ফাঁদ ফেলেছে সাইবার অপরাধীরা। সরকারি কর্মকর্তা বা পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য হাতে নেওয়াই এ চক্রের মূল লক্ষ্য। সম্প্রতি এমন এক প্রতারকের খপ্পরে পড়া এক বাংলাদেশি প্রবাসী নিজের অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন। ভিডিওতে দেখা যায় আরবি ভাষায় কথা বলা এক প্রতারক নিজেকে সিআইডি কর্মকর্তা দাবি করে প্রবাসীর এটিএম কার্ড দেখতে চায়। তবে পরিস্থিতি বুঝতে পেরে ওই প্রবাসী বুদ্ধিমত্তার সঙ্গে জানান যে কার্ডটি তার কাছে নেই। কাঙ্ক্ষিত তথ্য না পেয়ে প্রতারক কল কেটে দেন। ওমান প্রবাসী, আপনারা সাবধান থাকবেন, এরকম কল আসবে। ওমান পুলিশ কেউ আপনাদের অ্যাকাউন্টের অর্থাৎ ব্যাংকের তথ্য শেয়ার করবেন না, এগুলো হচ্ছে প্রতারক। রয়্যাল পুলিশ জানিয়েছে প্রতারকরা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সরকারি লোগো, ইউনিফর্ম পরা ছবি এবং অনেক ক্ষেত্রে ডিফেক্ট প্রযুক্তি ব্যবহার করছে। পাঁচঘাটের বাসিন্দা সুধীর কুমার নামের আরেক ব্যক্তিও সম্প্রতি একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। ভিডিও কলে তার কাছে ওটিপি এবং ওমান আইডির তথ্য চাওয়া হয়। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে প্রতারক তাকে গালিগালাজ করে কল কেটে দেয়। ওমানের ক্রিমিনাল ইনভেস্টিগেশন অধিদপ্তরের তথ্য মতে 2025 সালের প্রথমার্ধে দেশটিতে সাইবার প্রতারণা আগের বছরের তুলনায় 50% বেড়েছে। প্রতারকদের মূল লক্ষ্য থাকে ওটিপি সংগ্রহ করে দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া এবং সেই অর্থ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওমানের বাইরে পাচার করা। এ বিষয়ে ওমান পুলিশ কঠোর সতর্কতা জারি করে বলেছে, ফোন বা ভিডিও কলে কোনোভাবেই ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ বা ওটিপি শেয়ার করা যাবে না। সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ওমানের মাসকাট আল আমেরাতে আকর্ষণীয় বেতনে জনবল নিয়োগ চলছে। 130 রিয়াল বেতনে 10 থেকে 12 জন কর্মী এবং 150 রিয়াল বেতনে 4 জন গাড়ির মেকানিক প্রয়োজন। কোম্পানি পক্ষ থেকে বিনামূল্যে থাকার সুবিধা এবং 2 বছর পর দেশে ফেরার ফ্রি বিমান টিকিট থাকছে। কাজের দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধির চমৎকার সুযোগ। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাইরে থেকে দেখতে একেবারে সাধারণ একটি যাত্রীবাহী গাড়ি, অথচ এর ভেতরে লুকিয়ে ছিল মাদকের আস্ত কারখানা। ওমান কাস্টমসের এক অভিযানে বেরিয়ে এলো এমন অভিনব চোরাচালানের চিত্র। গাড়ির দরজার প্যানেল থেকে শুরু করে গিয়ার বক্স, সিটের নিচে এবং ইঞ্জিনের প্রতিটি ফাঁক করে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল 95 কেজির বেশি অবৈধ তামাক। চোরাকার বাড়িদের এমন নিখুঁত চাতুরি দেখে রীতিমতো চোখ কপাল ওঠার জোগাড় খোদ কাস্টমস কর্মকর্তাদের। ওমানে যাত্রীবাহী একটি গাড়ির বিভিন্ন অংশে সুকৌশলে লুকিয়ে রাখা 95 কেজির বেশি তামাকজাতীয় পণ্য জব্দ করেছে ওমান কাস্টমস। ভিডিওচিত্রে দেখা যায় গাড়ির দরজার প্যানেলের ভেতর, বসার সিটের নিচে, এমনকি গিয়ারবক্সের নিচের অংশ খুলেও তামাকের প্যাকেট বের করছেন কর্মকর্তারা। বাজানি সামনের ইঞ্জিনের বিভিন্ন অংশ ও পেছনের ডিকিও। সবুজ ও হলুদ রঙের এসব তামাকের প্যাকেট লুকিয়ে রাখতে গাড়ির অভ্যন্তরীণ প্রায় প্রতিটি ফাঁকা জায়গায় সুনিপুণভাবে ব্যবহার করা হয়েছিল। সোমবার কাস্টমস কর্তৃপক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়।
বাইরে থেকে গাড়িটি দেখতে একদম স্বাভাবিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ তামাক। চোরাকারবারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অত্যন্ত চালাকির সঙ্গে এসব পণ্য লুকিয়ে রেখেছিল। তবে কাস্টমস কর্মকর্তাদের তল্লাশিতে একে একে বেরিয়ে আসে সেসব গোপন জায়গা। ওমান কাস্টমসের তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া অবৈধ তামাকজাত পণ্যের মোট ওজন 95 কিলোগ্রাম। এ চোরাচালান চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়্যাল পুলিশের সহযোগিতায় সীমান্ত পথে অবৈধ ও নিষিদ্ধ পণ্যের প্রবেশ ঠেকাতে শুল্ক বিভাগের এমন কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আরও তীব্র করে এবার ইসরায়েলের বুকে সরাসরি আঘাত এনেছে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর হাইফা একটি আবাসিক ভবনে আশ্রয় পড়েছে ইরানের ছোড়া একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চোখের পলকে 5 তলা ওই ভবনটি পরিণত হয় এক মৃত্যু উপত্যকায়। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। আহত হয়েছেন আরও অনেকে। প্রায় 450 কেজি ওজনের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো ইসরায়েল জুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত এনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন এবং আহত হয়েছেন আরও 11 জন। নিহত সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও 2 জন নিখোঁজ আছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। রোববার বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি 5 তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে 11 জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও 4 জন। ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজ 4 জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি 2 জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর তথ্য অনুসারে রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন ছিল 450 কেজি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বাংলাদেশিরা। বন্ধ থাকায় বিশাল বাজারটি দ্রুত খুলে দিতে এবার জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। ভিসা সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসন এবং সিন্ডিকেটের বেড়াজাল ভেঙে বাজারটিকে উন্মুক্ত করতে আগামী 8 এপ্রিল কুয়ালালামপুরে যাচ্ছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আমরা এখান থেকে যাচ্ছি আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। বন্ধ হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বাভাবিক করতে এবং বিদ্যমান জট খুলতে আগামী 8 এপ্রিল বুধবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে যাচ্ছে। দেশটির সরকারের বিশেষ আমন্ত্রণে আয়োজিত এই সফরে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন ও বাজার উন্মুক্ত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন। শ্রমবাজারে সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী তার কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন যে সরকার কোনো নির্দিষ্ট সিন্ডিকেটে বিশ্বাসী নয়, বরং সবার জন্য সমান সুযোগ তৈরি করে শ্রমবাজারকে উন্মুক্ত রাখায় বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে, যাতে সাধারণ কর্মীরাও কোনো প্রকার হয়রানি ছাড়াই স্বল্প খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পান। এ সফর বাংলাদেশের প্রবাসী আয়ের অন্যতম বড় এই গন্তব্যটিকে পুনরায় সচল করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
ইতালির উপকূলের কাছে ভূমধ্য সাগর অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে যাওয়ায় বাংলাদেশি সহ অন্তত 70 জনের কোনো খোঁজ মিলছে না। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, লিবিয়া থেকে শতাধিক যাত্রী নিয়ে রওনা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উত্তাল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এখন পর্যন্ত 32 জনকে জীবিত এবং 2 জনের নিথর দেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উন্নত জীবনের সন্ধানে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আরও একবার সলিল সমাধি ঘটল বহু মানুষের। ইতালির উপকূলের কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বাংলাদেশের অন্তত 70 জন নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনা এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR রোববার এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার ব্যক্তিদের দেওয়া তথ্য মতে গত শুক্রবার রাতে লিবিয়ার তাজুরা বন্দর থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে যাত্রার মাত্র কয়েক ঘন্টার মাথায় মাঝ সমুদ্রে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। ইতালীয় কোস্টগার্ডের সহায়তায় 32 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বেঁচে ফেরা এক অভিবাসন প্রত্যাশী জানান, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী তোলায় সাগরের ঢেউয়ে নৌকাটি টালমাটাল হয়ে পড়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, দালালের প্রলোভনে পড়ে প্রতি বছর হাজারো তরুণ এভাবে নিজের জীবন তুচ্ছ করে অনিশ্চিত পথে পা বাড়াচ্ছেন। IOM এর তথ্য অনুযায়ী চলতি বছরই ভূমধ্যসাগর অন্তত 725 জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহে একই এলাকায় 19টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। একের পর এক এমন বিয়োগান্তক ঘটনা ঘটলেও থামছে না জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার এই ভয়ঙ্কর প্রবণতা। অবৈধ প্রবাসীদের ধরতে মালয়েশিয়ায় চলছে ইমিগ্রেশন পুলিশের সারাশ অভিযান। শপিং মল থেকে শুরু করে অলিগলিতে আচমকা তল্লাশি চালিয়ে আটক করা হচ্ছে প্রবাসীদের। এর মধ্যে দেশটিতে বিভিন্ন অপরাধের সাজা ভোগ শেষে 64 বাংলাদেশি 127 বন্দীকে একযোগে দেশে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন সিস্টেম থেকে তাদের আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করায় মালয়েশিয়ার দরজা তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। মালয়েশিয়ার সাজা শেষে 64 বাংলাদেশি সহ 127 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সাথে দেশটির কেদার রাজ্যে বৈধ কাগজপত্র না থাকায় আরও 21 জন বিদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দেশটির অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। বিভাগটি জানায়, এপ্রিলের প্রথম সপ্তাহ জুড়ে পাইনাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বন্দীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের তালিকায় 64 জন বাংলাদেশের পাশাপাশি মিয়ানমার, ভারত, পাকিস্তান সহ 10টি দেশের নাগরিক রয়েছেন। তারা মাদক আইন, অভিবাসন বিধি সহ বিভিন্ন অপরাধে সাজা ভোগ করছিলেন। বিতাড়িত ব্যক্তিদের মালয়েশিয়া ইমিগ্রেশন সিস্টেমে আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে, ফলে তারা আর দেশটিতে ফিরতে পারবেন না। এদিকে গত রবিবার কেদার রাজ্যের একটি শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 21 জনকে আটক করা হয়। ছুটির দিনে অতিরিক্ত জনসমাগমে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হয়। আটককৃতদের কাছে কোনো বৈধ কাজের অনুমতিপত্র ছিল না। কেদা ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ প্রবাসীদের অবস্থান নিয়ন্ত্রণে রাজ্যে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে। বর্তমানে আটককৃতদের অভিবাসন ক্যাম্পে আইনি প্রক্রিয়ার অধীনে রাখা হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রপাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে পুলিশ পরিচয়ে বাংলাদেশিদের সাথে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান। ওমানে অভিনব কায়দায় মাদক পাচার, গাড়ির যন্ত্রাংশ মিলল 95 কেজি তামাক। ইসরায়েল ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেছে বেশ কয়েকজনের। মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে জোর চেষ্টা, কুয়ালালামপুর যাচ্ছে প্রতিনিধি দল। ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে বাংলাদেশি সহ নিখোঁজ 72 জনের মরদেহ উদ্ধার। মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, সাজা শেষে 64 বাংলাদেশি ফিরলেন দেশে। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।